শহর ছেড়ে অনেকটা দূরে গ্রামের মধ্যে একটা বাড়ি ছিল। আর সেই বাড়িতে বসবাস করত রঘুনাথ, তার স্ত্রী গঙ্গা এবং তার মেয়ে নীলাম। সেই গ্রামে প্রত্যেক বছরের মতো এই বছরও প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। আর এবারের বৃষ্টির ধরন ছিল আরো আলাদা। অনেক জোরে জোরে বাতাস বইছিল, সাথে বিজলি চমকাচ্ছিল এবং সেই সাথে চলছিল ঝোড়ো বৃষ্টি। গত কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে গায়ের সমস্ত রাস্তাঘাট এবং ফসলের জমিগুলো পানির নিচে ডুবে গেছে। রঘুনাথের বাড়ি ছিল মাটির তৈরি, আর উপরে ছিল খড়ের ছাউনি, তাও একেবারে নড়বড়ে। রঘুনাথ, আমাদের এই অভাব আর কতদিন চলবে? দেখো, তুমি ঘরটাও ঠিক করতে পারলে না। গত বছরের মতো এবারও ঘরের চালা ফুটো হয়ে অনেক পানি পড়ছে। মেয়েটা ভিজে কিভাবে ঠকঠক করে কাঁপছে। যে কোনো সময় মেয়েটার গায়ে জ্বর এসে যেতে পারে। জানি না আমাদের এই দারিদ্রতা আল্লাহ কবে মুক্তি দেবে। তুমি কোনো কিছুই করতে পারলে না। ঘরে কোনো খাবারও নেই। যতটুকু খাবার ছিল তাও পানিতে ভিজে গেছে। মেয়েটা আমার ক্ষুধায় কাতর হয়ে আছে। তুমি কিছু একটা করো। কিভাবে এই মেয়েটাকে আমি ক্ষুধা পেটে শুতে দিই বলো? তুমি চিন্তা করো না গিন্নি। আল্লাহ আমাদের সাথে আছে, নিশ্চয় ভালো কিছু হবে। আর হ্যাঁ, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। আমি তো আছি, আমি তোমাদেরকে ক্ষুধা পেটে শুতে দেব না। এটুকু ভরসা রাখো আমার উপর। আমি তো পরিশ্রম কম করি না বলো, কিন্তু প্রত্যেক বছর হয় বৃষ্টিতে আর না হয় খরাতে আমার জমির সব ফসল নষ্ট হয়ে যায়। আর তারপর আমাদের এই দুর্ভোগ পোহাতে হয়। মনে মনে অনেকবার ভেবেছিলাম এই জমিটুকু বিক্রি করে শহরে চলে যাব, কিন্তু এটাই আমার বাবার শেষ স্মৃতি। বাবা বলে গেছিল, যা কিছুই হয়ে যাক না কেন, এই এক টুকরো জমি যেন কখনো না বিক্রি করি। তাই আমি কখনো এটা বেচার সাহসও করতে পারিনি। কিন্তু এবছরও যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি, আমি সব কিছু বেচে তোমাদেরকে নিয়ে শহরে চলে যাব। সেখানেই পরিশ্রম করে অন্তত দুমুঠো খাবার তুলে দিতে পারবো তোমাদের মুখে। জীর্ণ শীর্ণ ওই ভাঙ্গা চৌকিতে যেখানে পানি পড়ছে না সেখানে তার মেয়েকে শুয়ে দিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার মেয়ে নিলামের গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর চলে এলো। পেটের খিদেই আর জ্বরের তাপে মেয়েটা জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো। দেখে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই মনে হয় দমটা বেরিয়ে যাবে। রঘুনাথের স্ত্রী মেয়ের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করলো আর বলল, তুমি কি এবার কিছু করবে, নাকি চোখের সামনে আমার মেয়েটাকে এভাবে শেষ হয়ে যেতে দেখবো? বাড়ির পাশেই তোমার চাচার বাড়ি, যাও ওদের কাছে একটু সাহায্য চাও। বলো আমার মেয়েটা খুবই ক্ষুধার্ত আর অসুস্থ। যদি কিছু টাকা পাও তাহলে কম্পাউন্ডারকে বলে আমার মেয়ের জন্য কিছু খাবার আর ওষুধ আনার ব্যবস্থা করো। এভাবে ফেলে রাখলে মেয়েটা আমার মরে যাবে গো। রঘুনাথ আগে থেকেই জানতো তার চাচার বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। তারপরেও সে লজ্জা শরমের মাথা খেয়ে তার চাচার কাছে চলে গেল। চাচি, চাচি, বাড়ি আছো নাকি? একটু বাইরে এসো। কি ব্যাপার রঘু? এত রাতে এই ঝড় জল মাথায় করে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আর শোনো, হ্যাঁ, এখানে এসে কোনো ন্যাকা কান্না শুরু করো না। তোমার মাও এমন ছিল। আজ চাল নেই, পরের দিন ডাল নেই, তারপরের দিন নুন নেই, এটা বলে বলে আমার কাছে সব সময় ধার চাইতো। তুমিও কি আজকে ধার চাইতে এসেছো নাকি? চাচি, এভাবে বলবেন না। আমার মেয়েটা খুবই অসুস্থ। ঘরের চাল ফুটো হয়ে এই 3টা দিন ধরে মেয়েটা ভিজতে ভিজতে জ্বর চলে এসেছে। বাড়িতে কোনো খাবারও নেই, কোনো দানা পানি নেই মেয়েটাকে একটু খাওয়াবো। যদি কিছু টাকা ধার দিতে, তাহলে আমি একটু আমার মেয়ের চিকিৎসা করাতে পারতাম। এই ঝড় জল বৃষ্টি শেষ হয়ে গেলে আমি অনেক বেশি কাজ করব খেতে খামারে। যা কিছু করে হোক না কেন আমি তোমাদের ধার শোধ দিয়ে দেবো। আরে থামো থামো, এটা তো এর আগের বার যখন ধান নিয়েছিলে তখনও বলেছিলে। আর এই যে বৃষ্টিতে তোমার সাথে সাথে আমাদেরও ফসলের জমি সব নষ্ট হয়ে গেছে। কাল কি খাবো তার কোনো ভরসা নেই। বাড়িতে কোনো বাজার নেই, আর তুমি এসেছো টাকা ধার চাইতে? যাও তো বাবু, আল্লাহ তোমাকে দেখবে। দোয়া করে দিলাম। এবার রঘুনাথ একেবারেই নিরুপায় হয়ে পড়ল। মনে মনে ভাবতে শুরু করলো যেভাবেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে। খালি হাতে বাড়ি ফেরা যাবে না কোনোভাবেই। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল সে চুরি করবে।
তার বাড়ি থেকে খানিকটা দূরেই মোড়লের বিশাল বড় এক গোডাউন, আর সেখানে আছে চাল ডাল বিভিন্ন ধরনের খাবার, এবং সেখানে নাকি টাকাও আছে। তাই সে কোনো কিছু না ভেবে এই ঝড় মাথায় করে মোড়লের গোডাউনের দিকে চলে যেতে লাগলো। কিন্তু মাঝপথে যেতেই সে অনুভব করতে লাগলো তার কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলছে, রঘুনাথ, তুমি গরিব হতে পারো, কিন্তু তুমি চোর নয়। তুমি নিজের ব্যক্তিত্বকে কখনোই এভাবে বিসর্জন দিতে পারো না। তুমি তোমার মেয়েকে কি শিক্ষা দেবে তাহলে, যদি তুমি চুরি করো? রঘুনাথ এবার সেখানেই বসে পড়ল আর ভাবতে থাকলো কথাগুলো ঠিকই। সে গরিব হতে পারে কিন্তু চোর নয়। সে যদি চুরি করে মেয়ের চিকিৎসা করায় বা মেয়ের জন্য খাবার নিয়ে যায়, মেয়ের কাছে সে লজ্জায় মুখ দেখাতে পারবে না কখনো। তাই সে আল্লাহর উপর ভরসা করে আবারও বাড়ি ফিরে যেতে লাগলো। রাস্তায় তার সাথে দেখা হলো গ্রামের মোড়লের সাথে, যার গোডাউনে সে চুরি করতে যেতে চেয়েছিল। মোড়ল তাকে ডেকে বলল, কিরে, রঘুনাথ নাকি? তুমি এত রাতে ঝড় জল মাথায় করে এখানে কি করছো? আগে, হ্যাঁ মোড়ল মশাই, আমি আসলে এসেছিলাম এখানে চুরি করতে, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিল। আমার মেয়েটা এত অসুস্থ আর এত ক্ষুধার্ত, আমি কোনো কিছু কুল না পেয়ে, কারো কাছে কোনো সাহায্য না পেয়ে এসেছিলাম এখানে চুরি করতে। কিন্তু বিবেক আমাকে এতটাই বাধা দিল, আমি এটা করতে পারিনি। তাই বাড়ি ফিরে যাচ্ছি। আমাকে মাফ করবেন মোড়ল সাহেব। আরে আরে দাঁড়াও, যেও না। তুমি আমার সাথে আসো, আমার গোডাউনে আসো। এই ধরো কিছু চাল, ডাল, সবজি এবং টাকা নিয়ে যাও। তোমার মেয়ের চিকিৎসা করাও এবং তাকে খাবারের ব্যবস্থা করো। কাল সকাল সকাল আমার গোডাউনে চলে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি বলছেন মোড়ল সাহেব? আপনি আমাকে এত কিছু দিয়ে দিবেন? আমি আসলে ভাবতেই পারিনি। আসলে আল্লাহ আছেন। আল্লাহর পর ভরসা রেখে আমি এত বড় একটা পাপ কাজ থেকে নিজেকে সংযত রেখেছি। এর প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিলেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাহলে আসি মোড়ল সাহেব, আমি অবশ্যই সকালে আপনার সাথে দেখা করব। রঘুনাথ মোড়লের কাছ থেকে যে খাবার, চাল ডাল এবং টাকা পেল তা নিয়ে বাড়িতে চলে গেল, এবং বাড়িতে গিয়ে তার গিন্নিকে বলল, গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমি কি এনেছি। মোড়ল আমাদেরকে এত কিছু দিয়েছে, তুমি তাড়াতাড়ি চুলা জ্বালানোর ব্যবস্থা করো। আসলে আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম, আল্লাহ আছেন এবং তিনি আমাদের দুঃখ কষ্টগুলো দেখছেন এবং সাহায্য করছেন। আমি যখন একেবারে হতাশ হয়ে ফিরে আসছিলাম, তখন মোড়ল মশাই নিজে থেকে ডেকে আমাকে এই জিনিসগুলো দিয়েছে এবং কালকে সকালবেলা দেখাও করতে বলেছে। তুমি আমার মেয়েকে খাওয়ানোর ব্যবস্থা করো। এই যে দেখো, আমি ওষুধও এনেছি, ওকে ওষুধ খাইয়ে দাও। সত্যি? কি বলছো তুমি? আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি না তো। যাই হোক, সত্যি আল্লাহ আমাদের পাশে আছে। আমি যাই, চুলা জ্বালানোর ব্যবস্থা করি। আমার মেয়েটা এখনো অভুক্ত, কোনো মতে শ্বাস নিচ্ছে আর কি। এরপর পরের দিন সকালবেলা রঘুনাথ মোড়লের কাছে গেল। মোড়ল তাকে নিজের জমি চাষাবাদের সুযোগ করে দিলেন, এবং সেই সাথে বললেন তাকে মাসে 2,000 টাকা দেওয়া হবে এবং তার রেশন খাবার খরচও দেওয়া হবে। রঘুনাথ খুব খুশি হয়ে গেল এবং মোড়লকে অনেক অনেক ধন্যবাদ জানালো। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্প থেকে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সততার পুরস্কার আল্লাহ তাআলা অবশ্যই দেন। সবাই ভালো থেকো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।